ডিয়ার এলেন আর রবি, আমি ভীষণ খুশি তোমাদের চিঠি পেয়ে। তোমাদের ওই প্রাচীন দুর্গে আমাকে ছুটি কাটাতে আমন্ত্রণ করেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে কি, আমার ভীষণ হিংসা হতো যখন ভাবতাম তোমরা কি ভালো জায়গায় কি লোভনীয় একটা কাজ পেয়েছো। স্কটল্যান্ডের হাইল্যান্ডস, আহা, উঁচু উঁচু পাহাড় চূড়ার মাথায় তোমাদের আদিম কাসল, আর নিশ্চয়ই তাই ভূত প্রেত অশরীরীর ছায়ায় ছমছম করে। যদিও তোমরা দুজন এসবে কোনোদিনই বিশ্বাস করো না। যাই হোক, আমি চেষ্টা করব রাত্রি নামার আগেই তোমাদের ওখানে পৌঁছে যেতে। যদিও তোমরা যে ম্যাপটা পাঠিয়েছো সেটা ভীষণ জটিল। তোমরা চিঠিতে বলেছ তোমাদের কাসেলের মালিক ফ্রাজার্সরা শহরে আসছে 29 তারিখ। আমি চেষ্টা করব সেই দিনই বিকেলে তোমাদের কাছে পৌঁছে যেতে। আর এক মুহূর্তও তর সইছে না আমার। অনেক অনেক ভালোবাসা। ইতি, তোমাদের জ্যানেট। এই চিঠিটা জ্যানেট বেশ কিছুদিন আগেই পোস্ট করে দিয়েছে ওর বান্ধবীর কাছে। আজ ও মহা আনন্দে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে গ্লাসগোর উদ্দেশ্যে। অনেকটা উত্তর পশ্চিমের দিকে যেতে হবে ওকে। সেখানে চারিদিকে আদিম অরণ্যে ঢাকা স্কটিশ হাইল্যান্ডস। অত্যন্ত মনোযোগ সহকারে ওর বন্ধু রবি ম্যাককিননের পাঠানো ম্যাপটা দেখে দেখে ও পথ চলা শুরু করলো। কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত ও রাস্তা হারিয়ে ফেলল। তখন ক্রমশ রাত নামতে শুরু করেছে। রাস্তার দুধারে ঘন জঙ্গলের অন্ধকারে পথ চিনে যাওয়াই দুঃসহ হয়ে উঠল জ্যানেটের পক্ষে। গাড়ির হেডলাইটের আলো এত শক্তিশালীও নয় যে এই দুর্ভেদ্য অন্ধকার চিরে ফেলতে পারে। তার উপর জ্যানেট আবার চোখের সমস্যায় ভুগছে বেশ কয়েক বছর ধরে। রাস্তার পাশে গাড়িটা কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে জ্যানেট একটু অপেক্ষা করল। বিকেলের আলো আর একটুও অবশিষ্ট নেই। রাত নেমে আসছে রাস্তায়, জঙ্গলের আনাচে কানাচে। চারপাশ শুনশান, কেউ কোথাও নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কি করবে ভেবে না পেয়ে শেষমেশ ও স্থির করল ম্যাপ অনুযায়ী ওর সামনের রাস্তা ধরেই এগিয়ে যাওয়া উচিত। না হলে এই রাতের অন্ধকারে পথের মাঝখানে কি করবে ও? জ্যানেট গাড়িতে আবার স্টার্ট দিল। বেশ কিছুটা রাস্তা চলার পর ওর চোখে পড়ল দূরে পশ্চিমে গাঢ় লাল রঙের আকাশের গায়ে যেন উঁচু টাওয়ার মতো কি একটা কালো ছায়া দেখা যাচ্ছে। ও দেখেই বুঝল ওগুলো কোনো একটা দুর্গের সূচালো চূড়া। একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ওর মুখ থেকে, আর একই সঙ্গে সারা গায়ে কাঁটা দিল। হ্যাঁ, ঠিক এরকমই একটা জায়গায় এমনই একটা দুর্গের কল্পনা তো ও সবসময় করত। ঠিক যেন কোনো রূপকথার বইয়ের পাতা থেকে সরাসরি উঠে এসেছে দুর্গটা। ওর মনে হলো এখন যদি একটা বড়সড় বাদুড় জানালা দিয়ে বেরিয়ে ওই দুর্গের মাথার উপর গোল গোল ঘুরতে থাকে, তাহলেই ওর মনের ছবিটা যেন একেবারে পরিপূর্ণ হয়। গাড়ি নিয়ে ও খুব ধীরে ধীরে পাহাড়ের উপর উঠতে শুরু করলো। আঁকাবাঁকা পাহাড়ি পথ, একবার ভুল হলে আর রক্ষে থাকবে না। সম্পূর্ণ অচেনা একটা জায়গা। দম বন্ধ করে ও গাড়ি নিয়ে এগোতে থাকলো। মনে মনে একটাই প্রার্থনা, ওই দূরের কাসলটাই যেন ওর বান্ধবীর ঠিকানা হয়। শেষ অবধি যখন ও কাসলের সামনে এসে গাড়ি থামালো, হেডলাইটের আলোয় চারপাশটা দেখে ওর আর কোনো সন্দেহই রইল না যে এটাই ওর বান্ধবী এলেনদের দুর্গ।
ম্যাপে ঠিক এইরকম একটা বর্ণনাই তো দেওয়া আছে। অ্যাট লাস্ট। সামনের মস্ত বড় বড় লোহার গেটগুলো দেখে আনন্দে বলে উঠল জ্যানেট। ওগুলো কম করে 15 ফুট লম্বা আর চওড়ায় প্রায় 12 ফুট তো হবেই। জোরে হর্ন দিতে দিতে গাড়িটা নিয়ে সোজা গেট পেরিয়ে কাসলের সামনে চত্বরে এসে ঢুকে পড়ল জ্যানেট। এলেন আর রবি নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করছে। ওর হর্নের আওয়াজ পেয়ে নিশ্চয়ই ওরা এক্ষুনি ভেতর থেকে বেরিয়ে আসবে। কিন্তু কোথায় কে? কারোর কোনো সাড়া শব্দই তো নেই। ভেতরে একটাও আলো জ্বলে উঠল না। কেউ ওকে ওয়েলকাম করার জন্য এগিয়ে এলো না। কারোর হাসি মুখও দেখা গেল না। অদ্ভুত ব্যাপার। এখন তো সবে রাত 10টা বাজে, আর এর মধ্যেই নিশ্চয়ই ওরা সবাই ঘুমিয়ে পড়েনি। আর তাছাড়া ওরা তো জানে যে জ্যানেট আসবে। জ্যানেট আরো বেশি করে হর্ন বাজাতে লাগলো, কিন্তু কোনো ফলই পাওয়া গেল না। এবারে বেশ বিরক্ত লাগলো ওর। ও গাড়ি থেকে নেমে একটা টর্চ হাতে এদিক ওদিক দেখতে লাগলো। যথারীতি বিশালাকৃতি সিংহদুয়ারটা বন্ধ। স্টাফ কোয়ার্টার্সের দিকটা ছোট দরজাগুলোতে সব তালা দেওয়া। জ্যানেট উপরে জানালাগুলোর দিকে আলো ফেলে চিৎকার করে এলেনদের ডাকতে শুরু করলো। এলেন, এলেন, রবি। এমন সময় ওর হঠাৎ মনে হলো বেশ উঁচুর দিকের একটা জানালা থেকে কি যেন একটা সরে গেল। ভালো করে আলো ফেলতেই ও দেখলো ওটা একটা সাদা মার্বেলের স্ট্যাচু, যার সাদা চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে ওরই দিকে। বুকের ভিতরটা ধড়াস করে উঠল জ্যানেটের। কি আশ্চর্য, এইভাবে কেউ মূর্তি বসিয়ে রেখে দেয়? যে কেউ ভয় পাবে দেখলে। এতক্ষণ ধরে ইঞ্জিনের একটানা শব্দে ওর প্রায় কান ঝালাপালা হওয়ার জোগাড়। তাই গাড়ির কাছে ফিরে এসে ও ইঞ্জিনটা বন্ধ করে দিল। হঠাৎ একটা শব্দ পেয়ে ওর চোখ গেল সামনের গেটটার দিকে। গাড়ির ব্যাকলাইটের আলোতে ও দেখতে পেল একটা ছায়া মূর্তি যেন গেটের তালাটা খুলছে। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে গেটটা খুলে গেল। ছায়ামূর্তিটা গেটটা খুলেই আবার দৌড়ে বাইরে চলে গেল। বাইরে থেকে শোনা গেল একজন মহিলার কণ্ঠস্বর। রবি, আমাদের উঠোনে কে একটা দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দুজন ভিতরে এলো। পুরো ব্যাপারটা বুঝে ওঠার আগেই জ্যানেটকে চিনতে পেরে ভদ্রমহিলা বলে উঠলেন, জ্যানেট, তুই এখানে এত রাতে? মানে তুই কোথা থেকে এলি? জ্যানেট অপমান লজ্জায় একেবারে লাল হয়ে গম্ভীর স্বরে বলল, বাহ, আমাকে বলতেই হচ্ছে, তোদের হাইল্যান্ডের এই অসাধারণ অভ্যর্থনা না আমাকে ভীষণ খুশি করলো। আরে আরে, না 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 না, আমি সেটা বলতে চাইনি। তুই এটা খুব ভালো করে জানিস জ্যানেট, আমরা তোকে পেয়ে খুব খুশি হয়েছি, সত্যি। কিন্তু তুই এখানে কি করে এলি? আমরা অনেক দিন ধরেই ভাবছি তোকে একটা চিঠি লিখবো, কিন্তু সময়ই করে উঠতে পারছিলাম না। ও আচ্ছা, মানে বলতে চাইছিস তোদের নাম করে, তোদের সই নকল করে আমাকে কেউ চিঠি দিয়েছে? কি? অবাক হয়ে বলল রবি। জ্যানেট তিক্তভাবে উত্তর দিল, আরে
তোমার চিঠি, যেটাতে আমাকে তোমাদের সাথে 1 মাস থাকার জন্য ইনভাইট করেছিলে। ট্রেজার্সটা যখন এখানে থাকবে না তখন যেন আমি এসে থাকি। ডিয়ার, আমরা তোকে চিঠি দিয়েছি ঠিকই, কিন্তু সেটা আজ বিকেলেই পোস্ট করে এলাম। কিন্তু বিশ্বাস কর, আমি খুব খুশি হয়েছি যে তুই এখানে এসেছিস। আর একটা কথা বল, তুই আমাদের এমপ্লয়ারের নাম জানলি কিভাবে? আর উনি যে এখন এখানে নেই সেটাই বা তুই জানলি কেমন করে? এমন সময় রবি বলল, আরে আরে আমরা কি এইসব আলোচনা বাড়ির ভিতরে গিয়ে করতে পারি না? আমার ভীষণ খিদে পেয়েছে আর বেজায় ঠান্ডা লাগছে এখানে। এলেন, তুমি যাও না, একটু কফি করে দাও না গো। আমি গাড়িটা পার্ক করে গেটগুলো তালা দিয়ে আসছি। যাও না, একটু কফি বসাও না। ও কিছুটা গেটের দিকে এগিয়ে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর পিছন ফিরে জ্যানেটকে জিজ্ঞেস করলো, তুমি ভিতরে এলে কিভাবে জ্যানেট? ড্রাইভ করে? আবার কিভাবে? গেট তো সব খোলাই ছিল, তাই আমি জাস্ট। তিনজনই তিনজনের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কয়েক সেকেন্ড সবাই চুপচাপ। শেষে এলেন নীরবতা ভেঙে বলল, গেটগুলো সব তালা দেওয়া ছিল। দ্য গেটস ওয়্যার লকড। জ্যানেট একটু অপ্রস্তুত বোধ করল। ও বিড়বিড় করে বলল, হ্যাঁ, আমি দেখলাম বটে তোদের গেট খুলতে। আমার মনে হয় আমি অন্য গেট দিয়ে ঢুকেছি হয়তো। এই অন্ধকারে। তুই একমাত্র এই গেটটা দিয়েই তোর গাড়ি ঢোকাতে পারবি। অন্য গেটগুলো সব ছোট, ওগুলো দিয়ে গাড়ি আসে না। রবি বলল, আরে বাবা, এখানে এখন দাঁড়িয়ে এইসব রহস্য সমাধান করা যাবে না। কফি খেতে হবে, কফি। যাও যাও, তোমরা ভেতরে যাও, আমি আসছি, যাও। বাড়ির ভিতরে যেতেই জ্যানেট দেখল করিডোরের 2 দেওয়াল জুড়ে বড় বড় অয়েল পেইন্টিং, বুনো শুয়োর আর হরিণের মাথা। অবাক হয়ে সব দেখতে দেখতে ও এলেনকে বলল, এই বাড়ির অন্য সব স্টাফরা নিশ্চয় পুরো কালা, নয়তো এত ভীতু যে আমি এতক্ষণ ধরে হর্ন বাজানো সত্ত্বেও কেউ বেরিয়েই এলো না। তুই জানিস আমি কতক্ষণ ধরে চিৎকার করে ডেকেছি তোদের, গলা ভেঙে যেতে বাকি রেখেছি। তুই যা যা করা যায় তাই করেছিস। কিন্তু ডিয়ার, আমরা দুজন ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে উপরে টাওয়ারে আলো কে জ্বালিয়েছিল? লাইট টাওয়ারে? জ্যানেট, তুই কল্পনা করছিস কিন্তু আবার। আমি তোকে সেই স্কুল থেকে চিনি, চিরকাল একই রকম থেকে গেলি। বল, একটু ভয় ভয় গন্ধ পেলেই তোর মাথার পোকাগুলো কেমন একটা নড়ে চড়ে ওঠে। কথা বলতে বলতে ওরা এসে ঢুকলো একটা ঘরে। ঘরের ভিতর ঢুকতেই জ্যানেট বুঝল এই জায়গাটা বেশ গরম, খুব আরামদায়ক। এলেন লাইট জ্বালাতেই ও দেখলো এটা একটা মস্ত বড় রান্নাঘর, ঝলমলে আর পরিষ্কার। ইলেকট্রিক স্টোভে একটা কেটলি বসানো। এলেন কফির সরঞ্জাম গোছাতে গোছাতে জ্যানেটকে বলল, আমি সবসময় বেরোবার আগে কেটলিটা স্টোভে চাপিয়ে দিয়েই যাই, তাতে বাইরে থেকে এসে আর জল গরমের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। এই, তুই সাদা নিবি না কালো? জ্যানেট ততক্ষণে ওর ভাবনায় ডুবে গেছে, মোহিত হয়ে আছে এই দুর্গের আবহে। কল্পনা বাঁধ মানে না ওর। কি জানি, আনাচে কানাচে কত পুরনো পিশাচ আত্মার বাস হয়তো এখানে। ওর কি কোনো নতুন অভিজ্ঞতা হবে? এলেনের হঠাৎ করা প্রশ্নটায় ও একটু চমকে উঠে বলল, কি সাদা কালো মানে? আরে বাবা, দুধ কফি খাবি না ব্ল্যাক কফি? ও দুধ কফি রে।
কিন্তু একটা কথা তুই বিশ্বাস কর, আমি লাইট দেখেছি টাওয়ারে, আর আমি তোর থেকে চিঠিও পেয়েছি। নাহলে আমি কিভাবে আসতাম এখানে, তুই বল। এটা আমি সত্যি জানি না রে। আমরা আজকের আগে তোকে কোনো চিঠি পোস্ট করিনি। বাইরে থেকে ঘরে ঢুকতে ঢুকতে রবি বলল, হ্যাঁ জ্যানেট, আমরা কিন্তু তোমাকে কোনো চিঠি দিইনি। এটা সত্যি আমাদের কাছে একটা রহস্য জ্যানেট। জ্যানেটের কাছে ব্যাপারটা সত্যিই খুব লজ্জাজনক। এরকম আকস্মিকভাবে নিমন্ত্রণ ছাড়া ও পরের বাড়িতে এসে পড়েছে। যদিও এলেন ওর হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, তুই যখন এখানে এসেই পড়েছিস তখন তুই এখানেই থাকবি, বুঝলি, আমাদের সাথে। আর তোকে তো আজ আমরা একটা চিঠি পোস্ট করেই এসেছি। রবি জ্যানেটকে জিজ্ঞেস করলো, তুমি ওই চিঠিটা এনেছো? আছে তো আমার সঙ্গেই, এই তো, সাথে তোমার হাতে আঁকা ম্যাপটাও। চিঠিটা খুলতেই এলেন আর রবি এতটাই অবাক হলো যে কিছুক্ষণ ওরা কোনো কথা বলতে পারল না। এও কি সম্ভব? এই চিঠিটা ওদেরই লেখা, কিন্তু চিঠিটা ওরা আজকেই লিখেছে। ম্যাপটাও নিঃসন্দেহে রবির হাতে আঁকা। এটা কারোর জোকস হতে পারে না, কারণ এখানে ওরা এসছে মাত্র 5 সপ্তাহ হলো, আর তার মধ্যে ওদের পরিচিতিও আশেপাশে এমন কিছু বেশি হয়নি। কারোর সাথে যে যোগাযোগ করবে তার কোনো সুযোগও ওরা পায়নি। ওদের এমপ্লয়ার ফ্রাজার্সরা তখন চলে যাবে, তাই এই কদিনের মধ্যে ওদের সমস্ত কাজ বুঝে নিতে হয়েছে। ওরা এতটাই ব্যস্ত ছিল যে কাউকে চিঠি দেওয়ার সময় পর্যন্ত পায়নি। চিঠির উপর জ্বলজ্বল করছে আজকের তারিখ, অর্থাৎ 29, আর খামের উপর পোস্টমার্ক 30, মানে আগামীকাল। খামটা দেখে ওরা বুঝলো যে এটা ওদের পাঠানো খামটাই, কারণ পোস্ট অফিসে ভুলবশত ওদের খামের অন্য দিকটায় স্ট্যাম্প দিয়ে ফেলেছিল। ব্যাপারটা ওরা কিছুই বুঝে উঠতে পারল না। ওদের আজকে সবেমাত্র পোস্ট করা চিঠি জ্যানেট এতদিন আগে কি করে পেল, এটা ওদের কাছে সম্পূর্ণ একটা ধাঁধা। জ্যানেট একটু হেসে বলল, ওয়েল, এরকম জায়গায় এইটুকু রহস্যের গন্ধ তো থাকতেই হবে। আর সেই দুর্গই না, যেখানে অলৌকিক আর আশ্চর্য ঘটনা ঘটে না। এলেন প্রতিবাদের সুরে বলল, কিন্তু এখানে ওরকম কিচ্ছু নেই, কোনো খারাপ জিনিস নেই এখানে। প্রথম যখন আসি তখন আমারও মনে হতো কি জানি কিরকম জায়গা, আমি একটু সজাগই থাকতাম। যদিও ভূত প্রেত এসবে কোনো কালেই আমার বিশ্বাস নেই। But there is absolutely nothing scary or odd. তুই যদি ভাবিস তুই সেরকম কিছু দেখবি বা খুঁজে পাবি তাহলে কিন্তু খুব ভুল করছিস। হতাশ হবি কিন্তু, এই আমি বলে দিলাম। ইভেন এখানে যে অয়েল পোর্ট্রেট গুলো আছে ওগুলোর মুখও বেশ হাসি হাসি, হ্যাপি। ওরকম বিচিত্র গোমরা মুখ দেখলেই ভয় করবে এরকম একটা ছবিও নেই। রবি ততক্ষণে কফি শেষ করে জ্যানেটের লাগেজগুলো বাইরে থেকে আনতে গেছে। এলেন আর দেরি না করে জ্যানেটকে সঙ্গে নিয়ে উপরের তলার ঘরের দিকে রওনা দিল। বাড়ির প্রত্যেকটা অংশে বিশালাকৃতির ছায়া মেঘের মতো জমে রয়েছে। জ্যানেটের ঘরটা খুব বড় আর পরিষ্কার। শুধু বালিশে একটা নতুন কভার পরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটা আরামের বিছানা। এলেন ঘরটা ওর জন্য রেডি করতে করতে বলল, তোকে খুব টায়ার্ড লাগছে রে, স্নান করবি? আমি তোর জন্য গরম জলের বোতল নিয়ে আসি, তুই এখানে বস। তারপর হঠাৎ থেমে গিয়ে বলল, ওই তো রবি বোধহয় তোর লাগেজ নিয়ে চলে এলো, পায়ের শব্দ পেলাম। রবি, তুমি দাঁড়াও বাইরে, জ্যানেট চেঞ্জ করছে।
কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ এলো না। বাইরে মুখ বের করে ও দেখল কেউ কোথাও নেই। কিন্তু এলেন স্পষ্ট শুনেছে একজোড়া পায়ের শব্দ। এইবার ও নিচের সদর দরজা বন্ধের আওয়াজ পেল। ও বুঝল এই সবে মাত্র রবি জ্যানেটের লাগেজ নিয়ে ঘরে ঢুকছে। ও ওর বান্ধবীর দিকে ফিরে বলল, ওই দেখ, আমি তোর ছোঁয়া পাচ্ছি মনে হয়, জ্যানেট কারমাইকেল। অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছি। তোর এই আজগুপি চিন্তা ভাবনাগুলো আমাকেও বেশ প্রভাবিত করছে দেখছি। জ্যানেটের জন্য নরম বিছানা পেতে দিয়ে এলেন ওকে শুভরাত্রি জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। যাওয়ার আগে বলে গেল যে বিছানার পাশে লাইটের সুইচ আছে, ও যেন সেটা ঘুমানোর আগে বন্ধ করে দেয়। আর কালকে সকালে যেন তাড়াতাড়ি ওঠার কথা ও না ভাবে, শরীর ক্লান্ত, যতক্ষণ ইচ্ছা যেন ঘুমিয়ে নেয়। জ্যানেটের শরীর আর দিচ্ছে না তখন। সারাদিনের ধকল যেন ওকে টেনে বিছানাতে ফেলে দিল। জীবনে এত বড় পালঙ্কে ও কোনোদিন শোয়নি। শোবার সাথে সাথেই ও ডুবে গেল গভীর ঘুমে। ঘুমানোর আগে ঘরের লাইটটা আর ওর নেভানো হলো না। কতক্ষণ এরকম গভীরভাবে ঘুমিয়েছিল ও জানে না। হঠাৎ প্রচন্ড ঠান্ডায় ওর ঘুমটা একটু হালকা হয়ে এলো। আধো চোখ খুলে ও দেখল এলেন ওর ওপর ঝুঁকে পড়ে ওর গায়ের কম্বলটা ভালো করে টেনে দিচ্ছে। তারপর বেডসাইড লাইটটা নিভিয়ে এলেন ঘর থেকে চলে গেল। বাকি রাতটায় আর একবারের জন্যও ঘুম ভাঙেনি জ্যানেটের। কনকনে ঠান্ডায় সকাল 9:30 নাগাদ ঘুমটা ভেঙে গেল। জানালার বাইরে তখন নরম সূর্যের আলো খেলা করছে। জানালার উপর এক ঝাঁক পাখি এসে কিচিরমিচির শুরু করেছে। এমন মায়াবী একটা সকালে কি আর কম্বলের তলায় পড়ে থাকা চলে? ঠান্ডা জলে মুখ চোখ ধুতেই সমস্ত ঘুম আর ক্লান্তি বিদায় নিল জ্যানেটের শরীর থেকে। রান্নাঘরে এসে ও দেখল এলেন কাজে লেগে পড়েছে। এলেনকে চিরকালই ও এরকমই দেখে এসেছে, জন্মনে আর ভীষণ কর্মঠ। এলেন ওভেনে একটা কেক বেক করতে বসিয়েছে। বেকিং এর মিষ্টি গন্ধে চারিদিক ম ম করছে। রুটির জন্য ময়দা মাখাও রেডি। জ্যানেটকে দেখে ও হেসে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। বসে পড়, তোকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। বলেই ও ওকে বেকন, 2 সসেজ, 2 গরম ডিমের অমলেট, 2 কড়া করে ভাজা পাউরুটি, কর্নফ্লেক্স আর 1 কাপ ভর্তি ঘন দুধের চা এনে দিল। জ্যানেট আয়োজন দেখে আঁতকে উঠল। ওরে বাবারে, আমি এত খেতেই পারবো না। ঠিক পারবি, পাহাড়ে এলে বেশি খিদে পায়। একটু হাঁটা চলা করলেই দেখবি সব হজম হয়ে যাবে। যদিও তুই খেয়ে শেষ না করতে পারলে কোনো চিন্তা করিস না, রবি আছে তো, সব সাবার করে দেবে। এখানে আসার পর থেকে রবির নিজস্ব খিদেটা একেবারে চলে গেছে রে। উল্টে একটা হ্যাংলা রাক্ষস ভর করেছে ওর ওপর, যা পাচ্ছে তাই গোগ্রাসে গিলছে। এই বাই দ্য ওয়ে, তোর রাতে ভালো ঘুম হয়েছিল তো? আর দেখ আজকের সকালটা কি সুন্দর না? জ্যানেটের আর উত্তরটা দেওয়া হলো না, কারণ ওর মুখ তখন খাবারে ভর্তি। এলেন হেসে অন্য কাজে লেগে পড়ল। কিছুক্ষণের মধ্যেই জ্যানেট সবটা ব্রেকফাস্ট শেষ করে ফেলল। বেসিনে গিয়ে মুখ ধোবার পর বেশ অনিচ্ছা সত্ত্বেও ভদ্রতার খাতিরে ও এলেনকে বলল, ইয়ে মানে তোকে কোনো কাজে হেল্প করব? জ্যানেট, আমি জানি তোর এখন একটুও কাজ করার ইচ্ছে নেই। কাসেলটা ঘুরে দেখার জন্য তোর মনটা এখন ছটফট করছে। যা, চারপাশটা ঘুরে আয়।
দেখবি অনেকগুলো দরজা বাইরে থেকে তালা দেওয়া, ওগুলো ফ্র্যাজার্সদের প্রাইভেট কোয়ার্টার্স। বাদ বাকি সমস্ত ঘরগুলোতে তুই নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারিস। থ্যাংক ইউ, আমি এখনই ঘুরে আসছি। ও আর শোন না, কাল রাতে আমার গায়ে কম্বলটা দিয়ে আসার জন্য সত্যি থ্যাঙ্কস রে। আমি তো আলোটা না নিভিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, তুই সেটাও বন্ধ করে দিয়ে এসেছিস। কি কম্বল? মানে আমি তো যাইনি তোর ঘরে। আমরা যখন খেয়ে ওপরে গেলাম তখন তো তোর ঘরের আলো নেভানোই ছিল, আর তুই যা নাক ডাকছিলিস, বাপরে, তাতে গোটা গ্রামটা জেগে গেলেও আশ্চর্য হতাম না। জ্যানেট ভীষণ অবাক হয়ে ওর বান্ধবীর মুখের দিকে তাকালো, তারপর বলল, কিন্তু কাল রাতে ঠান্ডায় যখন আমার ঘুমটা ভেঙে গেল, জানি না কটা বাজে তখন, আমি তো তোকে দেখলাম রে, আমার গায়ে কম্বলটা ভালো করে দিয়ে তারপর লাইট নিভিয়ে চলে গেলি। ও স্বপ্ন দেখেছিস তুই, আমি এসব কিচ্ছু করিনি। যাগে, তুই এখন যা, বেরিয়ে আয়। লাঞ্চের আগে আমি তোকে ডেকে নেব। জায়গাটা ভীষণ সুন্দর, রান্নাঘরে বসে থেকে করবিটা কি? জ্যানেটের আনন্দ আর ধরে না। লম্বা লম্বা করিডোর এদিক ওদিক বাঁক নিয়েছে, মাঝে মাঝে কেমন যেন ধাঁধা লেগে যায়, গুলিয়ে যায় রাস্তা। কিন্তু এরকম গোলক ধাঁধার মতো দুর্গের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর স্বপ্ন জ্যানেটের সেই ছোটবেলার থেকে। বেশ বইয়ের পাতার পুরনো গন্ধে যেন সত্যি সত্যি ডুব দেওয়া যায়। সেই যে সাহিত্যের পাতায় কত কত হানা বাড়ি, হন্টেড দুর্গ, কিংবা ম্যাকবেথের কাসল, যেখানে বুড়ো রাজা ডানকানকে হত্যা করে ম্যাকবেথ নিজে রাজা হচ্ছে, এই সমস্ত কিছু ওকে ছোটবেলা থেকেই খুব টানে। ওর সেই স্বপ্ন আজ চরম বাস্তব। যেতে যেতে ও একটা বিশাল বড় হল ঘরে এসে ঢুকলো। এ ঘরে বড় বড় 7টা জানালা, তা দিয়ে সূর্যের আলো আসছে প্রচুর। ও দেখলো এখানে প্রায় 60টা মতো মার্বেলের স্ট্যাচু রয়েছে, বেশিরভাগই মহিলাদের নগ্ন স্ট্যাচু, কিছু গ্রিক হিরোদের। হলের আরেক প্রান্তে আরেকটা ছোট গ্যালারি, এটা মনে হয় মিউজিশিয়ান গ্যালারি। ওই দিকটা দিনের বেলাতেও বেশ অন্ধকার। এরপর হল ঘরের পিছন দিকে এতগুলো পরপর দরজা যে জ্যানেট ঠিক বুঝে উঠতে পারলো না যে ও কোনটায় ঢুকবে। তারপর ও দেখলো একটা সরু প্যাসেজওয়ের পরে দুজোড়া বিশাল আকৃতি কাঠের বন্ধ দরজা। সামান্য অস্বস্তি থাকা সত্ত্বেও ও ভেবে দেখলো একবার ভেতরে গিয়েই দেখা যাক। ও বাঁ দিকের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। একটা লম্বা লাইব্রেরি, কাঁচের শাটার দেওয়া প্রায় 10 ফুট লম্বা বুককেস, আর সেগুলো বইতে ঠাসা। বই প্রেমীরা এই জায়গাটা দেখলে তো পাগলই হয়ে যাবে। ঘরে 4টে বড় জানালা রয়েছে, তা দিয়ে আলো আসে প্রচুর। বসে বসে বই পড়তে পড়তে যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে, তার জন্য আবার শুয়ে পড়ার ব্যবস্থা হিসেবে একটা কাউচও রাখা রয়েছে। সাথে আছে বেশ কয়েকটা আরাম কেদারা আর টেবিল। মাথার ওপর সিলিং থেকে ঝুলছে সারি সারি ঝাড় লণ্ঠন, সেগুলো অকারণেই মৃদু দুলছে। হয়তো অজানা কোনো হাওয়া খেলার রাস্তা রয়েছে, সেখান থেকেই হাওয়া এসে ওটাকে দোল দিচ্ছে। জ্যানেট বিহ্বল দৃষ্টিতে সব দেখছিল। হঠাৎ একটা খট করে আওয়াজ হওয়ায় ও চমকে উঠে দৌড়ে ফিরে এলো দরজার কাছে। ওর স্পষ্ট মনে আছে ও দরজা খুলে রেখে ভেতরে গিয়েছিল, কিন্তু এখন সেটা কেউ সযত্নে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, ঘরের ভেতর দিক থেকেই কেউ লক করে দিয়েছে সেটা। কিন্তু ঘরে তো ও ছাড়া আর দ্বিতীয় কেউ উপস্থিত নেই। ও মনে মনে ভাবল,
এলেন বলছিল এখানে ভয় পাওয়ার মতো নাকি কিছুই নেই। যদি কিছুতে ভয় পেতেই হয় তবে সেটা নাকি জ্যানেটকে আবিষ্কার করে নিতে হবে। জ্যানেট নিজের মনেই একবার হাসল। আবিষ্কার করার কিছুই নেই। যদি কিছু থেকে থাকে তা চারপাশে জীবন্ত আর সজীব। আলাদা করে তাদের খোঁজার দরকার পড়বে না। জ্যানেট ব্যাপারটা একটু পরীক্ষা করে দেখতে চাইল, তাই ও দরজাটা খুলে দিয়ে আবার ঘরের অন্যান্য জায়গায় গিয়ে একটু ঘুরে এলো। ফিরে আসতেই আবার দরজা বন্ধ। ও আবার দরজাটা খুলে ঘরের অন্য প্রান্তে চলে গেল। এরকম করে বেশ কয়েকবার ও একই কাজ করলো, আর প্রত্যেকবার দরজাটা লক করার শব্দ এলো ওর কানে। বারবারই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার ও লাইব্রেরির পাশের দ্বিতীয় ঘরটায় গিয়ে ঢুকলো। এটা একটা ড্রয়িং রুম। ঘরটায় ঢুকতেই ওর বেশ গা ছমছম করে উঠল। কিন্তু ভয় পাওয়াও মানুষের একটা নেশা, বিশেষ করে অতিপ্রাকৃত ভয়, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। জ্যানেট এখানে কোনো কিছুতেই হাত দিল না। ফুলদানিগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু ওগুলো দেখে মনে হচ্ছে হাত দিয়ে ধরতে গেলেই যেন ঝুরঝুর করে ভেঙে যাবে। দেওয়াল জুড়ে এখানেও অজস্র পেইন্টিং, সবই অভিজাত মহিলাদের পোর্ট্রেট। তারা যেন সবাই ওর দিকেই তাকিয়ে আছে। গাটা একটু ছমছম করলেও জ্যানেট নিজেকে বোঝালো যে আসলে আঁকাগুলো এতটাই সুন্দর, এতটাই নিপুণ যে ওর ওইরকম মনে হচ্ছে। কিন্তু ও যখন সোজা হেঁটে সামনের দিকে এগোলো, তখন হঠাৎ ওর মনে হলো দেওয়ালের ছবির চোখের মণিগুলো যেন ওর দিকেই ঘোরানো। সবাই যেন এক দৃষ্টে ওকেই দেখছে। একটা বিদ্যুৎ স্রোত নেমে গেল ওর শিরদাঁড়া দিয়ে। এক ঝটকায় পিছনে ফিরল জ্যানেট। কই না তো, সবাই তো সামনের দিকেই তাকিয়ে আছে। কি যে দেখছে ও, সব মনের ভুল। নিজের মনের ভয়টা কমাতেই ও একজন সুন্দরী মহিলার ছবির দিকে তাকিয়ে সামান্য হেসে নিজের মনেই বলল, আমাকে চমকাতে হবে না ম্যাডাম। কথাটা বলেই ও হনহন করে দরজার দিকে পা বাড়ালো। এখানে ওর আর একটুও ভালো লাগছে না। দরজার বাইরে বেরোতেই ও শুনতে পেল একটা অদ্ভুত শব্দ। না, একটা নয়, বরং একটা সমবেত দীর্ঘশ্বাসের শব্দ। যেন ও বেরোতেই ঘরের অনেকে একসাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জ্যানেট এইবার ভাবল যে এই ফ্লোরে আর বেশিক্ষণ না থেকে বরং আরেকটু উপরে ওঠা যাক। সামনে খাড়াই সিঁড়ি। ও মোটামুটি 13টা মতো সিঁড়ি ভেঙেছে। এমন সময় ওর মনে হলো কেউ যেন ওকে পিছন থেকে ফলো করছে, যেন একটা অদৃশ্য কিছু ওর ঠিক পিছন পিছন আসছে। কিন্তু পিছন ফিরতেই ও কাউকেই দেখতে পেল না। ও থমকে দাঁড়িয়ে যাওয়াতে যে ফলো করছিল সেও যেন থমকে দাঁড়িয়ে গেছে। দম বন্ধ করে চুপ করে রইল ও। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, কে ওটা? মনে হলো একটা লম্বা ছায়া যেন যেন ওরই দিকে এগিয়ে আসছে। ভয়ে মুখ দিয়ে আর একটা শব্দ বের হলো না জ্যানেটের।
তারপর ছায়ামূর্তিটা যেন কিছু একটা দেখে হঠাৎ মিলিয়ে গেল। একটু ধাতস্থ হয়ে উঠে জ্যানেট ভাবল, ওই তো সামনে একটা লম্বা অয়েল পেইন্টিং, ওটার ছায়াই কি তাহলে ও দেখছিল? আলোর খেলায় কত রকম ইলিউশনই তো তৈরি হতে পারে। নিজের নির্বুদ্ধিতার পরিচয় পেয়ে মনে মনে হাসল ও। সকাল থেকে ঘুরতে ঘুরতে কতক্ষণ যে কেটে গেছে ও টেরই পায়নি। এবার ফেরার দরকার। লাঞ্চ, দেরি করিস না, আয়। ওই তো এলেন ডাকছে। ও দৌড়লো সেই দিকে। ও যখন হাঁফাতে হাঁফাতে নিচে নামছে তখন এলেনের সাথে ওর দেখা হয়ে গেল। এলেন বলল, ওহ, এতক্ষণে তোকে খুঁজে পেলাম জ্যানেট। লাঞ্চ রেডি, চল। হ্যাঁ জানি তো, তোর ডাক শুনেই তো দৌড়ে নামছিলাম। মানে কি বলছিস কি? আমি তো তোকে আগে ডাকিনি। এত বড় জায়গায় চিৎকার করে ডাকলেও তুই শুনতে পেতিস না। আমি তোকে এ ঘর ও ঘর সব জায়গায় খুঁজছিলাম, কিন্তু ডাকিনি তো। কি বলছিস? আমি ঠিক শুনেছি তুই ডেকেছিস। না হলে ওই দিকের বড় সিঁড়ি দিয়ে না নেমে এই সিঁড়ি দিয়ে নামতে যাব কেন? জ্যানেট, তুই আবার ভুলভাল বকছিস। তুই আমার ডাক শুনে এখানে আসতেই পারিস না, কারণ আমি তোকে একবারের জন্যেও ডাকিনি। কিন্তু তুই এখন আমাকে ফলো করে আসতে পারিস। খাবারগুলো একেবারে সব ঠান্ডা জল হয়ে গেল, আর রবি নিশ্চয়ই এতক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে। যেতে যেতে এলেন খেয়াল করলো জ্যানেট খুব চুপচাপ। তাই ওর মুডটা একটু হালকা করার জন্য ও নানা রকম কথা বলতে লাগলো। ওকে জিজ্ঞেস করলো যে ও কি কি দেখেছে, কোথায় কোথায় ঘুরেছে। শেষে সিঁড়ির পাশের ওই লম্বা অয়েল পেন্টিংটার কথা ওকে জিজ্ঞেস করলো। তারপর বলল, দেখেছিস ওই পেন্টিংটা, ওই যে সিঁড়ির পাশে? ওটা লেডি ম্যাকবেথের ছবি। কি সুন্দর না? জ্যানেট কোনো উত্তর দিল না। ওরা ডাইনিং এ গিয়ে দেখলো রবি খাওয়ার জন্য অপেক্ষা করছে। ওরা দুজন এলে তবেই লাঞ্চ শুরু করবে। রবি এতক্ষণ বাগানের কাজে ব্যস্ত ছিল। যদিও শহরে থাকাকালীন রবির কিন্তু কোনোদিনই বাগানের শখ ছিল না। এখানে ও এস্টেটের বিভিন্ন জায়গায় ঝোপঝাড় কেটে পরিষ্কার করছে, ডালপালা পরিষ্কার করছে। এই সমস্ত রকম ভারী কাজ নিয়েই পুরো সকালটা কেটে যায় রবির। এলেন লাঞ্চেও এলাহি আয়োজন করেছে। বাগানের টাটকা সবজি, ফ্রেশ ব্রেড, ওটস কেক, ফল, মাংস, কোনো কিছুই বাদ দেয়নি। খাওয়া দাওয়া সারার পর এলেন জ্যানেটকে নিয়ে উপরে উঠে এলো। ফ্রাজার্সরা এখান থেকে চলে যাওয়ার সময় ওকে একটা কাজ দিয়ে গেছে। ওদের একটা খুব পুরনো আলমারি আছে, সেখানে নাকি ফ্রাজার্সদের প্রপিতামহী মানে ঠাকুরদার মায়ের কিছু পুরনো পোশাক রয়েছে। সেগুলোই এলেনকে একটু দেখে রাখতে হবে। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বাতিল করতে হবে, আর ভালোগুলো যত্ন করে আরেকটা আলমারিতে তুলে রাখতে হবে। জ্যানেট ভীষণ উৎসাহী এই কাজে এলেনকে সাহায্য করবে বলে। এই সমস্ত ইতিহাস মাখানো জামা কাপড় ঘাটতে ওর বেশ লাগবে। ও এলেনের সাথে হাতে হাতে কাজ করতে লাগলো। তারপর বলল, আমার কি ভালো লাগছে রে। দেখ, কিছু ড্রেস, এগুলোর রং এখনো একটুও চটে যায়নি। কি সুন্দর সেসব রং। এই আলমারিটা যে ঘরে আছে সেটা 3 তলায়। একটা মাঝারি আকারের ঘর, দেওয়ালে 4টে জানালা, সেগুলো দিয়ে বাইরের করিডোরটা দেখা যায়। আর করিডোরের ওপারে পাহাড়। ঘরে অজস্র ট্রাঙ্ক রাখা, তার ভিতরেও অগুন্তি পোশাক, নানান মাপের, নানান ধরনের। একটা ট্রাঙ্ক খুলতে গিয়ে এলেনকে ভীষণ বেগ পেতে হলো।
সেটা জং পড়ে এমন ভাবে আটকে আছে যে ওর পক্ষে খোলা প্রায় অসম্ভব। এই করতে গিয়ে ওর একটা নখ গেল ভেঙে। বিরক্ত হয়ে ঝাঁঝিয়ে উঠল এলেন। ধ্যাত, উফ, গেল, আমার নখটা গেল। না, এইভাবে হবে না দেখছি। যাই, আমি একটা হাতুড়ি নিয়ে আসি। এই হতচ্ছাড়া ট্রাঙ্কটাকে খুলতে দেখছি পুরো লকটাই ভাঙতে হবে। তুই বস, আমি আসছি। এই বলে ও বেরিয়ে গেল। জ্যানেট এই সময় সমস্ত সিল্কের গাউনগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো মোহিত হয়ে। তারপর একটা অ্যাপেল গ্রিন রঙের গাউন নিয়ে নিজের গায়ের উপর ফেলল। কি মিষ্টি রং! ওর মনে হলো একটা আয়না থাকলে বেশ হতো। তারপর নিজের গায়ের সোয়েটারটা খুলে ও ওইটা গায়ে গলিয়ে নিল। ভাবলো এলেন এসে বেশ চমকে যাবে। সোয়েটার খোলার পর তাড়াতাড়ি জামার পিছনের বোতামগুলো ও কোনো রকমে লাগাতে শুরু করলো। তারপর ভিক্টোরিয়ান কায়দায় চুলে একটা খোপা বাঁধলো। যদিও ওর কাছে চুলের কাটা না থাকায় জিনিসটা খুব একটা বেশি শক্তপোক্ত হলো না। ও এলেনের পায়ের শব্দ পেয়েই উঠে দাঁড়ালো। তারপর দুলকি চালে মাথাটা একপাশে আলতো করে হেলিয়ে মুখে একটা মিষ্টি হাসি রেখে আস্তে আস্তে দরজার দিকে এগোতে লাগলো। ওকে এখন দেখে মনে হচ্ছে ও যেন 19 শতকের কোনো একটা বল পার্টিতে এসেছে। কিন্তু বাইরে থেকে পায়ের শব্দটা দরজার সামনে এলেও ঘরে ঢুকলো না, বরং ঘরটা পেরিয়ে করিডোর দিয়ে আরো এগিয়ে চলে গেল। ধুলোয় ভরা ঝাপসা জানালার কাছ দিয়ে জ্যানেট দেখল কে যেন খুব তাড়াতাড়ি ঘরের পাশ দিয়ে এগিয়ে করিডোরের ওপাশে অদৃশ্য হয়ে গেল। তারপর ও পাশের কোনো একটা ঘরে দরজা খোলার আওয়াজ পেল, আর সেটা আবার বন্ধ হওয়ার সাথে সাথেই সব চুপচাপ। কিছুক্ষণ অপেক্ষা করার পর জ্যানেটের একটু পাজলড লাগলো। এলেন ওই ঘরে গেল? ও ঘর থেকে এখনো তাহলে এলো না কেন? ও নিজেই ফিসফিস করে বলল, কি করছে ও এতক্ষণ ওই ঘরে? এখনো এলো না। যাই, গিয়ে দেখি একবার। পাশের ঘরের দরজাটা বন্ধ। ও হাত দিয়ে ঠেলল সেটা। প্রচন্ড একটা শব্দে দরজাটা খুলে গেল। কিন্তু কোথায় এলেন? বাইরে থেকে ঘরের ভেতর মুখটা গলালো জ্যানেট। দেখলো ঘরের ভেতরে অনেক আয়না, যেন ঘরটা নিজেই একটা আয়না। আরে, ও তো এতক্ষণ একটা আয়নাই খুঁজছিল। ভালোই হলো, একবার ভেতরে ঢুকে দেখা যেতেই পারে যে ওকে কেমন লাগছে। ঘরের ভিতরে ঢোকার পর ওর কেমন যেন একটা অস্বস্তি হলো। তারপর একটা ব্যাপার চোখে পড়তেই ওর দম বন্ধ হয়ে এলো। এরা কারা? এরা কারা? এলেন বলেছিল ওরা দুজন ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে জ্যানেট দেখলো প্রায় 20-25 জন মহিলা ওই ঘরে নাচের মহড়ায় ব্যস্ত। প্রত্যেকেরই গায়ে ঠিক ওরই মতন অ্যাপেল গ্রিন রঙের গাউন, তাদের হাতে ছোট ছোট হাত পাখা। জ্যানেট ভয়ে নিজের মুখ নিজেই চেপে ধরল। না, ও চায় না যে ওর অস্তিত্ব ওরা কেউ টের পাক। ওর নিঃশ্বাসের শব্দও যেন ওরা না পায়। কিন্তু
ওর পা অসাড়, তাও এক পা করেও পিছুতে লাগলো। শেষে ওর পিঠ ঠেকলো দরজায়। ও ভুল করে এই ক্রিস্টাল রুমে ঢুকে পড়েছে। এলেন নিশ্চয়ই এই ঘরে আসেনি। ও পিছনে ঘুরলো দরজাটা খোলার জন্য, কিন্তু কোথায় দরজা? কোনো দরজাই তো নেই এখানে। ঘরের কোথাও কোনো দরজা নেই। আর শুধু তাই নয়, এই ঘরে আর কোনো আসবাবপত্র পর্যন্ত নেই। চারিদিকে শুধুই আয়না, শুধুই আয়না। ও এদিক ওদিক ছুটতে লাগলো পাগলের মতন, কিন্তু বেরোবার পথ কোথায়? আর ওই মহিলাগুলো এবারও পিছু নিয়েছে। জ্যানেট প্রত্যেকটা আয়নার সামনে গিয়ে হাতল খোঁজার চেষ্টা করতে লাগলো, যদি পেয়ে যায় দরজাটা, যদি পেয়ে যায় দরজাটা। চারিদিকে শুধুই ছায়ামূর্তি, তারা উদ্দাম নৃত্যে ব্যস্ত। ও এসে তাদের ব্যক্তিগত মুহূর্তে অযাচিতভাবে ঢুকে পড়েছে। ও আর সহ্য করতে পারল না, ভয়ে চিৎকার শুরু করলো। তারপর সেই চিৎকার ধীরে ধীরে কান্নায় পরিণত হলো। কাঁদতে কাঁদতে যখন হেঁচকি উঠে গেছে, থরথর করে সারা শরীর কাঁপছে, ঠিক তখন কে যেন বাইরে থেকে দরজাটা খুলল। জ্যানেট কিন্তু সেই দিকে চোখ খুলে তাকালো না। ঘরে ঢুকলো এলেন, বলল, আরে তুই এখানে জ্যানেট? কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কথাটা শেষ করেই ওকে বুকে চেপে ধরলো এলেন। জ্যানেট তখনও ভয়ে কাঁপছে। ও কোনো রকমে বলল, যারা নাচছে, ওই মহিলা। কোথায় কোথায়? কি বলছিস তুই? এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই জ্যানেট, তুই শান্ত হ। কথাটা শুনে অনিচ্ছা সত্ত্বেও ও চোখ খুলে তাকালো। না, কেউ নেই ঘরে। ও বলল, আমি বেরোতে পারছিলাম না এলেন, আমি দরজা খুঁজে পাচ্ছিলাম না। এখানে কোনো জানলা নেই। আমি খুব ভয় পেয়ে গেছি। ওই সবুজ জামার মহিলা। গুড গড, এখন আবার সবুজ মহিলা? পাগলি, তুই এবার থাম, চল আমার সাথে। হাতুড়ি আমি নিয়ে এসেছি, যদিও ট্রাঙ্কটা পরে খুললেও চলবে। তুই আগে আমার সাথে আয় তো, তোর একটু চা খাওয়া দরকার। এলেন ওকে ধরে ধরে ঘরের বাইরে নিয়ে এলো। তারপর পুরনো জামাটা ওর গায়ের থেকে খুলে সোয়েটারটা চাপিয়ে দিয়ে রান্নাঘরে নিয়ে গেল ওকে। গরম চায়ের সাথে সদ্য বেক করা কেক খেয়ে জ্যানেট একটু ধাতস্থ হলো। এলেনের যুক্তিসঙ্গত কথা ওর মন থেকে অনেকটা ভয় মুছে দিল। ওই ঘরে কোনো জানালা নেই জ্যানেট, কারণ যে উদ্দেশ্যে ওই আয়নাগুলো লাগানো হয়েছে তা সম্পূর্ণ বিফলে যাবে যদি জানালা থাকে। তাছাড়া তুই কিছু আনওয়ান্টেড ছায়া দেখেছিস তো? ওগুলো হয়েছে ওই ঘরে লাগানো বিশেষ ধরনের আলোর কারণে। দেখ, মিস্টার ফ্রাজারের এত টাকা যে তা দিয়ে ও কি করবে ও নিজেই বুঝতে পারে না। তাই দরজায় একটা স্পেশাল টাইপের ইলেকট্রনিক সুইচ লাগানো আছে, যেটা বডি হিট সেন্সিটিভ। কেউ ভেতরে গেলেই ভেতরটায় আলো ছায়ার একটা এফেক্ট তৈরি করে। ফ্লোরটা খেয়াল করেছিস? খুব হালকা রঙের কাঠ দিয়ে তৈরি,
আবার তার মধ্যে কয়েকটা কাঠ অদ্ভুত রকমের গাঢ় রঙের, একটা উদ্ভট ডিজাইন, নানান সব রঙের প্রতিফলন হয় আর কি। রূপকথার রাজ্যের মতো দেখতে লাগে চারপাশটা। আর কিচ্ছু না ডিয়ার। জ্যানেট স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তোকে পাশের ঘরটার দিকে যেতে দেখে আমিও গেলাম। ভাবলাম গাউন পরে আমাকে কেমন দেখাচ্ছে তোকে দেখাবো একবার, মানে সারপ্রাইজ দেবো আর কি। কিন্তু মনে হয় আমি ভুল করে অন্য ঘরে ঢুকে পড়েছিলাম। কিন্তু আমি তো করিডোর দিয়ে অন্য কোনো ঘরের দিকে যাইনি জ্যানেট। আমি তো নিচে ছিলাম, হাতুড়ি খুঁজে বেড়াচ্ছিলাম। রবি যা কাণ্ড করে, এখানে সেখানে জিনিস রেখে দেয় আর কাজের সময় সেটা পাওয়া যায় না। জ্যানেট নিজেকে বোঝালো ওর এই কল্পনাপ্রবণ মনই এই সব কিছুর জন্য দায়ী। আসলে সবটাই মনের ভুল। বিকেলে বাইরে থেকে এক রাশ মিষ্টি হাওয়া আসছে। জ্যানেটের মনে সব ভয় আর দুশ্চিন্তা উড়িয়ে নিয়ে চলে গেল সেই বাতাস। এমন সুন্দর একটা সময়ে জ্যানেট আর এলেন দুজনেই কাসেলের বাইরে ঘুরতে বেরোলো। দূরে তখন পাইন গাছগুলো হাওয়ায় মাথা দোলাচ্ছে। সামনের বাগানে একটা বড় গ্রিন হাউস আছে, সেখানে প্রচুর পরিমাণে আনারস, আঙুর, পিচ, কলা এসব হয়ে আছে। সবজির বাগান দেখলে অবাক হতে হয়, কি নেই সেখানে। সামনের বাগান পেরিয়ে ওরা অনেকটা উতরাই নামলো। সেখানে রাস্তাটা বেশ পাথুরে। রাস্তার শেষে 3টে ছোট ছোট প্রাকৃতিক পুকুর, পাহাড়ি ঝর্ণার থেকে জল নেমে তৈরি হয়েছে ওগুলো। জ্যানেট মাথা উঁচু করে দেখল ঝর্ণাটা নামছে প্রায় 100 ফুট উপর থেকে। এই জায়গাটার সমস্ত সৌন্দর্য ও 2 চোখ ভরে দেখতে লাগলো। তারপর এলেনকে বলল, তোরা কি ভাগ্যবান রে, কি সুন্দর জায়গায় থাকিস বল। এলেন কোনো উত্তর দিল না দেখে ও পিছন ঘুরে তাকালো। কোথায় এলেন? সঙ্গে সঙ্গে সেই ভয়টা আবার গ্রাস করলো ওকে। ও ডাকতে লাগলো, এলেন, এলেন, কোথায় তুই? ওর মনে হলো কেউ যেন একটা ঠিক ওর পিছনে এসে দাঁড়িয়েছে, একদম ওর ঘাড়ের কাছে। এলেন, হ্যাঁ বল। এলেন হঠাৎ একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে এলো। ওর হাতে বেশ কিছু বুনো ফুল। কোথায় ছিলিস তুই এতক্ষণ? ডাকছি তো ডাকছি। আমি তো শুনতে পাইনি তোর ডাক। এই তো কিছু রিডস তুললাম ঘরে রাখবো বলে। আমার মনে হয় জলের আওয়াজে আমি শুনতে পাইনি। যাই হোক, আমি এবার ফিরবো। তুই কি থাকবি এখানে? আমাকে আবার ডিনারের ব্যবস্থা করতে হবে। না, আমি থাকবো না এখানে, তোর সাথে আমি যাব। জ্যানেট বুঝলো ওর আচরণে এলেন বেশ একটু বিরক্তই হচ্ছে, কিন্তু ও ওকে কিভাবে বোঝাবে যে সত্যি ও এসব দেখছে আর শুনছে। ওরা দুজনেই সোজা রান্নাঘরে চলে এলো। সেখানে এসে এলেন ওকে বলল, তোর একটু চা খাওয়ার দরকার। জ্যানেট বলে উঠল, কিন্তু এলেন, আমার সব সমস্যার সমাধান চা করতে পারবে না। এলেন তখন ড্রয়ার থেকে কতগুলো সবুজ আর কালো রঙের ক্যাপসুল বের করে ওর হাতে দিল। বলল, এগুলো ট্র্যাঙ্কুইলাইজার। তোর নার্ভ শান্ত হওয়া দরকার জ্যানেট। জ্যানেট মাথা নেড়ে বলল, আমার ওষুধ লাগবে না, ধন্যবাদ। এলেন কিন্তু নাছোড়বান্দা।
জ্যানেটের নার্ভ চঞ্চল হয়ে পড়েছে, সেটার জন্য ওষুধ খাওয়া দরকার। এই সমস্ত বুঝিয়ে ওকে বেশ জোর করেই ওষুধগুলো দিল এলেন। অগত্যা জ্যানেটই বা কি করে, ওগুলো ওকে নিতেই হলো। রাতে আবার রাজকীয় ডিনারের আয়োজন। জ্যানেট ওর পাশে পাশেই রয়েছে, উপরে উপরে এমন ভান করছে যেন এখনো অনেক শান্ত। খাওয়া দাওয়ার পর গল্প গুজব হলো অনেকক্ষণ। তিনজন মিলে ওরা টিভি দেখলো বেশ কিছুক্ষণ, কিন্তু জ্যানেটের মন তখনও ভীষণ অস্থির। ওর এসব কিছুই ভালো লাগছে না। এদিন রাতে ও নিজেই আগে বেডসাইড আলোটা নিভিয়ে দিল, তারপর ভালোভাবে কম্বলটা গায়ে জড়ালো যাতে একটা হাতও কম্বলের বাইরে না থাকে। কিন্তু আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ওর ঘুম ভাঙল মাঝরাতে, আর ও দেখল এলেন ওর মুখের ওপর ঝুঁকে পড়ে ওর গায়ে কম্বলটা টেনে দিচ্ছে। তারপর লাইট নিভিয়ে আগের রাতের মতোই ঘর থেকে বেরিয়ে গেল ও। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় জ্যানেট রাতের ঘটনার কথা কিছুই বলল না, কারণ ও জানে ওর বান্ধবী ওর একটা কথাও বিশ্বাস করবে না। এলেন ওকে গতকালের মতো আজও কাসেলটা ঘুরে আসতে বলল। জ্যানেট কোনো প্রতিবাদ করল না, চুপচাপ উপরের তলার দিকে পা বাড়াল। আগের দিনের মতো ওর মনে আর সেই উত্তেজনা নেই, বরং একটা ভয় যেন বাসা বেঁধেছে ওর সারা শরীর জুড়ে। একদম উপরের ঘরগুলো যেখানে, সেখানে পৌঁছতেই জ্যানেট নানা রকম শব্দ পেতে শুরু করলো। কখনো কেউ দরজা খোলা বন্ধ করছে, আবার কখনো যেন কারুর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। জ্যানেট চিরকালই ভূত প্রেত সম্পর্কে খুব আগ্রহী, কিন্তু সেটা ঘুমোতে যাওয়ার আগে ভয়ের গল্প শোনার মতো করে। এরকম বাস্তব অভিজ্ঞতার সাক্ষী ও কোনোদিন হতে চায়নি। ওর মাথায় নানা রকম চিন্তা আসছে, পাজলের মতো জটিল চিন্তা ভাবনা। কি সব ঘটছে ওর চারিদিকে। প্রথম দিনে গেট বন্ধ থাকা সত্ত্বেও ও গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়ল। গতকাল বিকেলে পুকুরের পাড়ে ওর ঘাড়ের ওপর কে যেন নিঃশ্বাস ফেলল। এসবের কোনো ব্যাখ্যাই ওর মাথায় এলো না। এমন সময় ওর ভাবনায় হঠাৎ বাদ সাধল একটা হাসির আওয়াজ। চমকে উঠল জ্যানেট, এদিক ওদিক ফিরে দেখল, কই কই কেউ তো নেই আশেপাশে। একটা বাচ্চার হাসি, খুব উঁচু স্বরে একটা বাচ্চা যেন হেসেই চলেছে। জ্যানেট থমকে দাঁড়িয়ে পড়ে দেখল করিডোরের একটা দরজা সজোরে খুলে গিয়ে আবার সশব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর সব চুপচাপ। জ্যানেট আর দাঁড়াতে পারল না। ও কোনো রকমে দৌড়লো করিডোরে ঢোকার দরজাটার দিকে, যেটা দিয়ে ও ব্যালকনিতে পৌঁছতে পারবে। সেটা ওই বলরুমের ঠিক পাশেই। ও পাগলের মতো দরজায় হ্যান্ডেলটা ঘোরালো। দরজাটা খুলে ভিতরে ঢুকেই সেটা চেপে বন্ধ করে দিল। কিন্তু ভিতরে ঢুকেই ও ওর ভুলটা বুঝতে পারল। ও একটা ভুল দরজা দিয়ে ঢুকে পড়েছে। এটা কোনো ব্যালকনি নয়। যে জায়গাটায় ও এসে পড়েছে সেটা একটা সরু প্যাঁচানো সিঁড়ির মাথা, পাশে মোটা পাথুরে দেওয়াল। ও আবার দরজাটা খুলে বাইরে আসার জন্য দরজার নবটা ঘোরালো, কিন্তু দরজাটা কিছুতেই খুলল না। জ্যানেট এতটাই আতঙ্কিত হয়ে পড়ল
যে ভয় ওর কান্নাও আটকে গেল গলার কাছে। ঠোঁট গলা সব শুকিয়ে কাঠ। এই সিঁড়িটা দিয়ে নিচে নামা ছাড়া আর অন্য কোনো পথই ওর কাছে খোলা নেই। ও এটাও জানে না যে এরকম অন্ধকারে সিঁড়ি বেয়ে নিচে নেমে ও কোথায় গিয়ে পড়বে। একটা ফোপানির মতো কান্না বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। তাও ও নিচে নামতে লাগলো। জায়গাটা এতটাই অন্ধকার যে 4-5টা সিঁড়ি নামার পর আর কিছুই দেখা যাচ্ছে না। তাও কষ্ট করে কোনো মতে একদম তলাটায় নেমে এসে অন্ধকারেও ঠাহর করতে পারলো সেখানে আরেকটা দরজা রয়েছে। কিন্তু ওর অবস্থা সঙ্গীন। উপরে একটা বন্ধ দরজা আর নিচে আরেকটা বন্ধ দরজা। দুটোর মাঝখানে বন্দী হয়ে রয়েছে জ্যানেট। এমনকি ও এটাও জানে না নিচের এই দরজাটার ওপারে কি আছে। হঠাৎ ও উপরের দরজার লকটায় একটা ক্লিক শব্দ শুনতে পেল। জ্যানেটের হঠাৎ প্রচন্ড ভয় করল। কে আসছে উপর থেকে? ও ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিচের দরজাটার মধ্যে হাত দিয়ে ধাক্কা দিতে আরম্ভ করলো আর প্রাণপণে চিৎকার করতে লাগলো। ও শুনতে পাচ্ছে সিঁড়িটা দিয়ে কেউ একটা নেমে আসছে। না না না, এলেন এলেন, না 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 না, এলেন, জ্যানেট, কিন্তু নেমে আসা মানুষটার গলা পেয়ে ও আশ্বস্ত হলো। সিঁড়ি দিয়ে নেমে আসছে এলেন। জ্যানেট, জ্যানেট, ফর হেভেনস সেক, এটা আমি তোর দরজা ঝাঁকানোর আওয়াজ পেয়ে নেমে এলাম। আমি তোকে সাবধান করতে ভুলে গেছি যে এই সিঁড়ির দরজার লকটা খারাপ। তুই বাঁচালি আমায়। আমি আমি এখন এখন ঠিক আছি। কিন্তু কিন্তু আমি তো উপরের দরজায় ধাক্কা দিইনি এলেন। আমি এই দরজায় ধাক্কা দিয়েছি। আর ততক্ষণে তো তুই নেমেই এসেছিস। তাহলে হয়তো আমি দরজা বন্ধের শব্দটাই পেয়েছিলাম। তোকে লাঞ্চের জন্য ডাকতে আমি এদিকেই আসছিলাম। এই ঘটনার পর থেকে জ্যানেট সব সময় এলেনের একদম কাছে কাছে থাকে। এর মধ্যে তো ও একদিন এলেনের পিছন পিছন বাথরুমে পর্যন্ত ঢুকে পড়েছিল। ও জানে না এলেন তাতে অবাক হয়েছিল না রেগে গিয়েছিল। শুধু সামান্য হেসে ও জ্যানেটকে বলেছিল, আমি যখন অন্য কাজে ব্যস্ত থাকবো তখন তুই বাগানে ঘুরিস, কেমন? সেদিন জ্যানেট বাড়ির গেট থেকে প্রায় 1.25 মাইল মতো দূরে এসে একটু দাঁড়িয়েছে। মৃদু ঠান্ডা হাওয়া ওর চুল ছুঁয়ে যাচ্ছে। ঠিক তখনই ওর মনের সমস্ত শান্তি এক লহমায় ভেঙে দিল একটা চিৎকার, একটা কান্নার শব্দ। পিছনে ঘুরে তাকাতেই দুটো হেমলক গাছের ফাঁক দিয়ে ও দেখতে পেল কাসেলের ছাদে একজন মহিলা ওকে হাত নেড়ে ডাকছে। চোখে ভালো দেখতে না পাওয়ায় দূর থেকে ও বুঝতে পারল না মহিলাটা কি, কিন্তু তারপরেই ও এলেনের গলা পেল। জ্যানেট, জ্যানেট, তাড়াতাড়ি আয়, রবি পড়ে গেছে, তাড়াতাড়ি আয়। পড়ি কি মরি করে জ্যানেট ছুটল বাড়ির দিকে। দরজার সামনে এসে ও এলেনকে দেখতে পেয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে এলেন? কি হয়েছে? কি হয়েছে রবির? কি ব্যাপার জ্যানেট? তুই তুই যে আমায় ছাদ থেকে ডাকলি। আর আমিও তো শুনলাম তুই আমাকে ডাকছিস। না, আমিও তো তোকে ডাকিনি। কথা শেষ করে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। কেউ আর কোনো কথা বলল না। তারপর
নীরবতা ভেঙে এলেন বলল, এতদিন তুই দেখছিলিস, শুনছিলিস, আর এখন আমিও এসব শুনতে পাচ্ছি। রবি ঘরে আসার পর এলেন ওকে সব কথা খুলে জানালো, কিন্তু রবি কিরকম একটা গোল গোল চোখ করে হঠাৎ হাসিতে ফেটে পড়ল। তারপর বলল, হ্যাঁ না, প্লিজ ডোন্ট বি রিডিকিউলাস, ডোন্ট বি রিডিকিউলাস, প্লিজ তোমরা এরকম বোকার মতো কথা বলো না, প্লিজ প্লিজ। ওর প্রাণ খোলা হাসিতে বরফটা যেন একটু হলেও গলল। ওরা তিনজন খুব হাসলো, তারপর নানান গল্প গুজবে ডুবে গেল। এলেন ওদের জন্য সেই বিখ্যাত দুধ চাটা বানিয়েছে, সাথে বিস্কিট আর কেক। এত সব খাওয়ার পর জেনেটের দুপুরের খিদেটা একদম মরে গেল। খাওয়া দাওয়া শেষে রবি আবার নিজের কাজে ফিরে গেল। তারপর আরো প্রায় 10 মিনিট মতো এলেন আর জ্যানেট অনেক অনেক গল্প করলো, কিন্তু আড্ডার মেজাজটা যেন ধীরে ধীরে কোথায় মিলিয়ে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যেই ওদের গ্রাস করছে একরাশ অজানা ভয়। ওরা দুজনেই কিছুক্ষণ কথা খোঁজার চেষ্টা করলো, কিন্তু কি যে বলবে বুঝতে না পেরে চুপ করে খালি চায়ের কাপগুলোর দিকেই তাকিয়ে রইল। তারপর এলেন হঠাৎ মাথা তুলে ওকে জিজ্ঞেস করলো, ভূত প্রেত সম্পর্কে তুই কি জানিস জ্যানেট? মানে সিরিয়াসলি, কোনো বইয়ের ভূতের গল্পের কথা কিন্তু আমি বলছি না। আমি কিচ্ছু জানি না রে। আমি অনেক কিছু পড়েছি এসব নিয়ে, কিন্তু সেটা বাস্তব অভিজ্ঞতা থেকে একদম আলাদা। আমি এখানে আসার আগে ভেবেছিলাম থ্রিলিং কিছু অভিজ্ঞতা হবে, কিন্তু তারপর যা যা ঘটলো তাতে আমি সত্যিই খুব ভয় পেয়েছি। সারা জীবন এরকম একটা কাসেলের স্বপ্ন দেখেছি যার মধ্যে রহস্যের গন্ধ থাকবে, কিন্তু এখন দেখছি রহস্য রোমাঞ্চের পরিবর্তে এখানে শুধু ভয়ই আছে। চিলিং ফিয়ার বলতে যা বোঝায় ঠিক তাই। আমার আর একদম ভালো লাগছে না রে এখানে। এলেন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, তুই কি চলে যাওয়ার কথা ভাবছিস জ্যানেট? আমি যে একদম একা হয়ে যাব। তুই তো জানিস রবি সারাদিন বাইরেই কাজ করে কাটায়। জ্যানেট হালকা হেসে ওর বান্ধবীর হাত ধরল, বলল, আমি আমাদের বাড়ির দুধওয়ালা, পেপার কাকু, কাজের লোকজন সবাইকে 1 মাসের জন্য ছুটি দিয়ে এসেছি। দুধ পেপার সব বন্ধ করে দিতে বলেছি 1 মাসের জন্য। সুতরাং আমি তোকে ছেড়ে এক্ষুনি কোথাও যাচ্ছি না। কথাটা শুনে এলেনের স্বস্তির নিঃশ্বাস পড়ল। আরো 1 সপ্তাহ কেটে গেল। এখন রাতে ঘুমোনো বা বাথরুমে যাওয়া ছাড়া দুই বান্ধবী সব সময় একসাথেই থাকে। জ্যানেট আর এলেনকে বলে না যে প্রতি রাতে এলেনের মতোই দেখতে কেউ একজন এসে ওর গায়ে কম্বল দিয়ে দেয় আর আলোটা নিভিয়ে দিয়ে যায়। সারাদিন ওরা রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো এইসব নিয়েই ব্যস্ত রাখে নিজেদের। এলেন একদিন জ্যানেটকে বলল যে জ্যানেট যে এরকম সারাদিন ধরে কাজ করে এটা ওর খুব খারাপ লাগে। এখানে তো জ্যানেট শুধু কাজ করতে আসেনি, ঘুরতে এসছে। ওর তো চারপাশটা ঘুরে দেখা উচিত। এত সুন্দর জায়গা, অথচ ঘরে বসেই ওর সব দিন কেটে যাচ্ছে। এলেনও এর মধ্যে আর কিছু অলৌকিক শব্দ শুনতে পায়নি বা কিছু দেখেনি, তাই মনটাও আগের থেকে অনেক হালকা হয়েছে। জ্যানেটও এলেনের কথায় একমত। সত্যি এত সুন্দর কান্ট্রি সাইডে এসে ও একবারও গাড়িটা নিয়ে বেরোয়নি। এলেনের কথায় ও সম্মতি জানালো, বলল, তোদের ছাদে একটা সূর্যঘড়ি আছে না? ভাবছি ওটা একবার দেখে আসি। আর ছাদ থেকে চারপাশটা দেখতেও বেশ লাগে। এই বলে জ্যানেট ছাদে চলে এলো। ছাদটা মার্বেলের রেলিং দিয়ে ঘেরা,
ছাদের ডান দিক দিয়ে রয়েছে একটা সূর্য ঘড়ি বা সান ডায়াল। ওটার কাছে যেতেই ওর হোঁচট লাগলো একটা শ্যাওলা ধরা পাথরের স্ল্যাবে। নিচু হয়ে ও আঙ্গুলটা চেপে ধরলো। ভীষণ ব্যথা লেগেছে। ও মা গো, উফ! ও মা! উফ! এমন সময় জ্যানেটের চোখে পড়ল পাথরটার উপরে শ্যাওলার ফাঁক দিয়ে উকি মারছে একটা নাম। হাত দিয়ে উপরের দিকে নোংরাগুলো পরিষ্কার করতেই বেরিয়ে পড়ল নামটা, অ্যাডাম ম্যাকভিকার, 1809। এলেন বলেছিল কাসলটা নাকি ওই সালেই তৈরি। এটা জ্যানেট ভাবল, অ্যাডাম ম্যাকভিকার এ আবার কে? এখানে তার নামই বা কেন খোদাই করা? আকাশ কুসুম একটা কল্পনার মধ্যে ডুবে গেল জ্যানেট। হতেই তো পারে হয়তো ফ্রেজার্স পরিবারের কোনো মেয়েকে ভালোবেসেছিল এই অ্যাডাম, কিন্তু সম্পর্কের কোনো সুপরিণতি হয়তো ছিল না, হয়তোবা আত্মহত্যা করেছিল। আবার এও হওয়া সম্ভব যে এই লোকটা হয়তো ছিল সেনাবাহিনীর কোনো একজন তরুণ অফিসার, 1809 সালে কোনো একটা যুদ্ধে গিয়ে সেখান থেকে আর ফিরে আসতে পারেনি, তাই তার স্মৃতিতে এই কাসল। কিন্তু কোনো যুদ্ধ কি হয়েছিল 1809-তে? জ্যানেটের ঠিক মনে পড়ল না। যেটা হবার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হলো যে এই লোকটা হয়তো দুর্গের কনস্ট্রাকশনের সময় পাথরের কাজ করত, ম্যাসন ছিল, যাতে কোনোদিন ওর নাম এই বিশাল রাজকীয় কাজের স্মৃতি থেকে না মুছে যায়। তাই হয়তো একটা পাথরের মধ্যেও নিজের নামটা খোদাই করে লিখে রেখেছিল। সময় বদলে গেছে, কিন্তু ইতিহাসের এক টুকরো প্রমাণ যেন শতাব্দী ধরে বয়ে নিয়ে আসছে এই একটা পাথরের টুকরো। একটা অচেনা মানুষের নাম, একটা অচেনা পরিচয়। ভাবনাটা কেটে গেল একটা শব্দে, একটা পায়ের শব্দ। সেটা আসছে ঠিক ওর পিছনের দিক থেকে। ও ছাদের যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখান থেকে পুরো ছাদটাই দেখা যায়। জ্যানেট পিছনে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পেল না, কিন্তু স্পষ্ট বুঝতে পারল একটা পায়ের শব্দ নয়, এখানে কম করে দুজন তো আছেই। ও করিডোরে যেরকম শব্দ পায় এটা তার থেকে আলাদা। এখানে কেউ তাড়াহুড়ো করছে না, হেঁটে বেরিয়ে যাচ্ছে না, বরং খুব মৃদু চালে যেন ঘুরে বেড়াচ্ছে। জ্যানেট ভয়ে পুরো কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে হলো অদৃশ্য দুটো মূর্তি যেন ফিসফিসিয়ে পরস্পরের সাথে কথা বলছে। তাদের একজন পুরুষ আর একজন মহিলা, এবং তারা রীতিমতো প্রণয়ে লিপ্ত। শুধু ফিসফিস কথা নয়, সাথে হাসির শব্দও পাওয়া যাচ্ছে। জ্যানেট চুপচাপ দাঁড়িয়েই ছিল, কিন্তু এবার যেটা হলো তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না জ্যানেট। ওর মনে হলো অদৃশ্য মানুষগুলো যেন নিজেদের মধ্যে কথা বলতে বলতে এবার ওরই দিকে হেঁটে আসছে। ভয়ে ও এক পা করে পিছোতে আরম্ভ করলো। পিছোতে পিছোতে শেষে ছাদের দরজার পাশে গিয়ে লুকোলো। আর ওর পায়ের শব্দ পেয়েই ওই অদৃশ্য গলা দুটো হঠাৎ থেমে গেল। তারপর ভেসে এলো একটা তীক্ষ্ণ ফ্যাস ফ্যাসে মহিলা কণ্ঠ, আর সেটা জ্যানেটকে উদ্দেশ্য করেই বলে উঠল, কে ওখানে?
কে? সামনে এসো। আমার ব্যক্তিগত মুহূর্তে আমি কাউকে নজরদারি করতে দেব না। বেরিয়ে এসো বলছি। কোথায়? বেরিয়ে এসো। জ্যানেট দু হাতে মুখ চেপে ধরে থরথর করে কাঁপতে লাগলো। সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে কারোর ওঠার শব্দ এলো, আর সেই অদৃশ্য গলার স্বর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। জ্যানেট তখন প্রায় জ্ঞান শূন্য। যখন ও চোখ খুলে তাকালো, তখন দেখলো এলেন ওর ওপর ঝুঁকে পড়ে ওর চোখে মুখে জল দিচ্ছে। এলেনের মুখও একেবারে ফ্যাকাশে। ও বলল, কি হয়েছে জ্যানেট? জ্যানেট ওকে সব কথা খুলে বলল। এলেন ওর কথা শুনে আর থাকতে পারল না, ফুঁপিয়ে কেঁদে উঠল। জ্যানেট উঠে বসে ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এলেন চোখ মুছতে মুছতে এবার ওর অভিজ্ঞতার কথা বলতে শুরু করলো। তুই যখন ছাদে এলি আমি তখন ময়দা মাখছিলাম। হঠাৎই আমি শুনতে পেলাম রান্নাঘরের দরজাটা কেউ খুলল। আমি ঘুরে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পেলাম না। দরজাটা আবার নিজে থেকে বন্ধ হয়ে গেল। আমার হঠাৎ খুব ভয় করছিল জানিস। আমি শুনলাম কয়েকটা পায়ের শব্দ টেবিলের ঠিক পাশে এসে থামল। তারপর টেবিলের ওপর রাখা বাসনগুলো নিজে থেকেই নড়তে লাগলো। সবচেয়ে খারাপ যেটা ঘটলো, আমি স্পষ্ট দেখলাম অদৃশ্য কেউ একজন চেয়ার টেনে তার উপর বসলো। কি হচ্ছে জ্যানেট এসব? এরপর কিছুক্ষণ আবার সব চুপচাপ। আমিও তখন দম বন্ধ করে হাত জড়ো করে বসে আছি। হরিবল। তারপর হঠাৎ হঠাৎ কি হলো এলেন? কি হলো হঠাৎ? দেখলাম কে যেন আমার মাখা ময়দাটা মাখতে শুরু করেছে। আমি স্পষ্ট দেখলাম আঙুলের গভীর ছাপ পড়ছে ওতে। জ্যানেট আমার ভীষণ ভীষণ ভয় করছে। চল আমরা রবির কাছে যাই। উই শ্যাল ফিল মাচ বেটার। ওরা যখন সবে মাত্র উপর থেকে নিচে নেমে এসেছে বাইরে বেরোবে বলে, ঠিক তখনই রবি দৌড়তে দৌড়তে ঘরের ভেতর এসে ঢুকলো। বলল, আরে এখানে কি হচ্ছেটা? কি বসিয়েছো ওভেনে? চারিদিকে ধোঁয়া আর পোড়া গন্ধ। ততক্ষণে ওদের নাকেও পোড়া গন্ধ গেছে। ওরা সবাই দৌড়লো রান্নাঘরের দিকে। ওভেনে কিছু একটা পুড়ছে, এলেনের মেখে রাখা ময়দাটা। আরে এলেন, তুমি এখনো শিখলে না কি করে ইলেকট্রিক ওভেন চালাতে হয়? এই 650 ডিগ্রিতে কেউ টেম্পারেচার সেট করে? এলেন স্তম্ভিত স্বরে বলল, আমি তো ওভেনে কিছু চাপাইনি রবি। আমিও না, জ্যানেটও না। আমরা ছাদে ছিলাম। তার মানে যে অদৃশ্য হাত ময়দা মাখছিল সেই রবি এলেনকে জড়িয়ে ধরে বিরক্ত হয়ে জ্যানেটের দিকে তাকালো। তারপর বলল, এবার সবকিছু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমি জানতে চাই কে এসবের জন্য দায়ী, এই সমস্ত সো কল্ড অলৌকিক কাণ্ডের জন্য। আশা করি তোমার সাথে এসবের কোনো যোগাযোগ নেই জ্যানেট। যদি থাকে তাহলে আমি বলবো, আমার মনে হয় এই সমস্ত বাজে মজা করা এই মুহূর্তে বন্ধ করা হোক। রবি, আমি নিজেই ভয় মরে যাচ্ছি। আমি কোনো রকম মজা করিনি এলেনের সাথে, বিশ্বাস করো তুমি। তাছাড়া আমি তো চলে যেতেই চেয়েছিলাম। রবি
লজ্জায় মাথা নামিয়ে নিল। তারপর করুণভাবে মাথা নাড়তে নাড়তে বলল, I'm sorry, Janet. I'm sorry. Please, I'm sorry. Janet, আমি তোমাকে চলে যেতে বলিনি। আমি শুধু I'm really sorry. আমি ওভাবে বলতে চাইনি। I don't blame you at all. আর সত্যি বলতে আমি তো তোমাকেও একইভাবে ভয় পেতে দেখেছি। তোমাকে কি বলবো? পরদিন সকালে এলেনের মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য লক্ষ্য করলো জ্যানেট। রবি কাজে বেরিয়ে যেতেই এলেন জ্যানেটকে ডেকে বলল, তুই কাল রাতে আমার ঘরে কি করছিলিস জ্যানেট? জ্যানেট কিন্তু উত্তেজিত হলো না। শান্ত স্বরে জিজ্ঞেস করলো যে রবি এসবের কিছু জানে কিনা। এলেন মাথা নাড়ল। রবি এসবের বিন্দু বিসর্গও জানে না। জ্যানেট এবার মৃদু হেসে বলল, আমি কাল তোর ঘরে যাইনি এলেন। তুই গিয়েছিলিস, আমার গায়ে কম্বল দিয়ে দিলি আর লাইটটাও নিভিয়ে দিয়ে গেলি। ঠিক যেরকম তুই প্রতিদিন আমার ঘরে আসিস। তুই আর রবি আমার কথা বিশ্বাস করিসনি, তাই আর তোদের বলিনি ব্যাপারটা। প্রতি রাতে একই ঘটনা ঘটে আমার সাথে। আর কোনো কথা না বলে ওরা চুপচাপ ব্রেকফাস্ট সেরে নিয়ে যে যার কাজে লেগে পড়ল। এলেন রান্নাঘরের কাজে হাত দিল আর জ্যানেট গেল নিজের ঘরে। ঘরে ঢুকতেই ও দেখল ওর খাটের ঠিক পাশেই কালো পোশাক পরিহিত একজন মহিলা দাঁড়িয়ে আছে। জ্যানেটকে দেখেই যেন চমকে উঠলেন মহিলা, তারপর হাওয়ায় মিলিয়ে গেলেন। জ্যানেট আর কোন রকম চিৎকার চেঁচামেচি করল না। ওর শরীরে আর যেন ভয় পাওয়ার মতো শক্তিটুকুও নেই। কি হবে চিৎকার করে? ও বিছানায় গিয়ে গা এলিয়ে শুয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পরে হঠাৎ নিচ থেকে ভেসে এলো এলেনের গলা। চিৎকারের পর চিৎকার আর কান্নার শব্দ। ও ধর্মর করে উঠে দৌড়লো রান্নাঘরের দিকে। সেখানে পৌঁছে ও দেখল এলেন মাটিতে অচেতন হয়ে পড়ে রয়েছে। মেঝেতে চারিদিকে কাঁচা ডিম ফেটে পড়ে আছে, চতুর্দিক ময়দায় মাখামাখি। জ্যানেট তাড়াতাড়ি জল এনে এলেনের মুখে চোখে ঝাপটা দিতে শুরু করলো। একটু পরেই জ্ঞান ফিরল এলেনের, কিন্তু চোখ খুলে ও যেন জ্যানেটকে চিনতে পারল না। ও আবার চিৎকার শুরু করলো, জ্যানেটকে ধাক্কা মারতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রবি আমাকে বাড়ি নিয়ে যাও। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। রবি আমাকে বাড়ি নিয়ে যাও। কি হয়েছে তোর? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো। কি হয়েছে? আরে এরকম হিস্টেরিক্যাল আচরণ করছিস কেন? টেক মি কি হয়েছে? রবি এলেন, কথা শোন। কি হয়েছে সেটা তো বলবি। এলেন, কি হয়েছে? এলেনকে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসিয়ে জ্যানেট দৌড়লো রবির খোঁজে। সামনের বাগান, মাঠ, সব জায়গায় গেল। বারবার ডাকতে লাগলো রবির নাম ধরে, রবি, 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 রবি। কিন্তু কোনো সাড়া না পেয়ে যখন ও একটা জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে, ঠিক তখনই পাশে একটা ঝোপ থেকে একটা চাপা কান্নার শব্দ পাওয়া গেল। জ্যানেট সেদিকে এগোতেই দেখল রবি। ও যেন একটা বাচ্চা ছেলে, খুব ভয় পেয়ে অঝরে কেঁদে চলেছে। ওর মুখ লাল, চোখ চেপে বন্ধ করা। ও যেন আশেপাশে কিচ্ছু দেখতে চায় না। ও যেন ভীষণ ভয় পেয়েছে। জ্যানেট পাশে বসে ওকে ডাকতেই ও একবার চোখ খুলল।
তারপরেই জ্ঞান হারালো। এরকম অবস্থায় কি করবে বুঝতে না পেরে জ্যানেট গ্রামেরই একজন ডাক্তারকে ডেকে পাঠালো, ডক্টর স্ট্র্যাটহ্যান। এছাড়াও ওখানকার বেশ কিছু পরিচিত লোক এলো ওদের বাড়িতে। ডাক্তার জ্যানেটের মুখ থেকে সব কথা সবিস্তারে শুনে বললেন, পুরো ব্যাপারটা খুব আশ্চর্যের। এই ক্যাসেল সম্পর্কে আজ অব্দি এরকম কথা তো কেউ বলেনি। কোনো গুজবও কোনোদিন ছিল না ক্যাসেল নিয়ে। কিন্তু এলেন আর রবি কিছু একটা দেখে তো নিশ্চয়ই খুব ভয় পেয়েছে, না হলে এতটা শখ পেত না। আমি এক কাজ করি, আমি বরং মালিক মানে ওই ফ্রেজারদের সঙ্গে একটু যোগাযোগ করি, ওদের ডেকে নিই। আর এখন আমি গিয়ে একজন নার্সকে পাঠিয়ে দিচ্ছি। তুমি মা একটু খেয়াল রেখো, হ্যাঁ, একটু ওদের খেয়াল রেখো। পরদিন সকালে এলেন অনেকটা ধাতস্থ হয়ে উঠে বসল, কিন্তু রবি আরো অসুস্থ হয়ে পড়েছে। কারোর দিকে তাকাচ্ছে না, কথা বলার কোনো শক্তি নেই ওর মধ্যে। সারা গায়ে একটা প্রচন্ড কাঁপুনি। জ্যানেট এসে বসেছিল এলেনের পাশে। এলেন ওকে দেখতে পেয়ে কোনো রকমে ধীরে ধীরে উঠে বসল। জ্যানেট ওর হাত ধরে বলল, কি দেখেছিস এলেন? আমাকে বল, দেখবি? আমাকে বললে অনেকটা হালকা লাগবে। এলেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, অলরাইট, আমি তোকে সব বলছি। তোর মনে আছে তুই আমাকে রান্নাঘরে রেখে ওপরে চলে গেলি? কাজ করতে করতে ওভেন থেকে একটা ট্রে বের করার জন্য আমি কিছুক্ষণের জন্য নিচু হয়েছিলাম। হঠাৎই পিছন থেকে একটা মহিলা কণ্ঠ যেন আঁতকে উঠল। পিছন ফিরতেই দেখলাম একটা মহিলা আমার দিকে তাকিয়ে আছে। মহিলাটা বলল, ভূত, এটা একটা ভূত। আর তার সাথে সাথেই কয়েকটা মূর্তি যেন কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো। 4 জন মহিলা। এরপর দরজা ঠেলে ভেতরে এলো আরো 3 জন লোক। ওরা তারপর আমাকে আস্তে আস্তে ঘিরে ফেলতে লাগলো। রাগে যেন ফুঁসছিল ওরা, যেন আমি অনধিকার প্রবেশ করে ফেলেছি। ওদের হিংস্র চোখগুলো দেখে আমি এত ভয় পাচ্ছিলাম যে কি করব বুঝতে না পেরে ডিম, ময়দা, সামনে যা ছিল সবকিছু ছুটতে শুরু করলাম। ওরা বিচিত্র গলায় আকাশ বাতাস বিদীর্ণ করে চিৎকার করছিল। আমি নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে কেমন যেন হিস্টেরিক আচরণ শুরু করলাম। আমি কাঁদতে কাঁদতে হঠাৎ হাসতে শুরু করলাম। দেখলাম মূর্তিগুলো ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান হারিয়েছিলাম আমি। জ্যানেট, আমি বাড়ি যেতে চাই। রবি সুস্থ হলেই আমরা এখান থেকে চলে যাব। ইতিমধ্যে ফ্রাজার্সদের খবর দেওয়া হয়েছে। পরদিন ভোরবেলাতেই মিস্টার ও মিসেস ফ্রাজার এসে পড়লেন। সাথে মিসেস ফ্রাজারের এক ভাইও এসেছেন। তিনি একজন রোমান ক্যাথলিক পাদ্রী। তার নাম ফাদার হোয়াইটল। বাড়িতে ঢুকতে ঢুকতেই তিনি গম্ভীর গলায় বললেন, সমস্ত প্রেতই আসলে অতৃপ্ত। ওরা এই পৃথিবীর গণ্ডি ছেড়ে পরলোকে যেতে পারে না। অতৃপ্ত আত্মাকে শান্তি দেওয়া
আমাদের সকলের কর্তব্য। ফ্রাজার্সরা ভূতে বিশ্বাস করেন না, তাই সমস্ত ব্যাপারটা নিয়ে তাদের চিন্তার থেকেও বিরক্তিই বেশি। জ্যানেট ওদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখল না। চা, জল খাবার সবকিছুর ব্যবস্থা করলো একা হাতে। খাওয়া দাওয়ার পর ফাদার হোয়াইটল জ্যানেটের থেকে বিস্তারিত সমস্ত ঘটনা শুনলেন। তারপর বললেন, তুমি যা বলছো জ্যানেট, তাতে একটা ব্যাপার আমার কাছে জলের মতো পরিষ্কার। এই বাড়িতে কিছু অতৃপ্ত আত্মার বাস রয়েছে। এখন ফ্রাজার্স এবং বাকি সবার একটাই প্রশ্ন, এদের এতদিন কেন দেখা যায়নি? বা বলা ভালো, এদের অস্তিত্ব কেন এতদিন টের পাওয়া যায়নি? আমার ধারণা এই গত কিছুদিনের মধ্যেই এমন কিছু ঘটেছে যার ফলে ওদের শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে। ওরা নিজেদের শরীর ধারণ করার শক্তি পেয়েছে। কোনো এক অজানা উৎস থেকে ওরা এই শক্তিটা পাচ্ছে। সেটা নানাভাবে সম্ভব। নতুন কোনো আত্মার থেকেও কিন্তু এইভাবে ওরা শক্তি নিয়ে থাকতে পারে। এলেনও ওদের পাশে বসে ফাদারের কথা শুনছিল। ওর মুখ থমথমে। ও ফাদারের কাছে জানতে চাইল যে কি করলে এসবের প্রতিকার হবে। ফাদার হোয়াইটল বললেন, এক্সরসিজম করতে হবে, মানে অতৃপ্ত আত্মা মন্ত্র বলে দূরীকরণ করা ছাড়া আর তো কোনো পথ দেখছি না। কথা শেষ হওয়ার মুহূর্তেই একজন পোস্টম্যান এসে ঢুকল। একটা চিঠি এসেছে এলেনের নামে। মিস্টার ফ্রাজার সেটা নিয়ে এসে এলেনের হাতে দিলেন। জ্যানেট কোনোদিন এক্সরসিজম দেখেনি, তাই ওর মনে এখন একটা কৌতূহলের ঝড়। ও খুব চায় সবার জীবনে শান্তি ফিরে আসুক। কি যে হচ্ছে এখানে! কিন্তু হঠাৎই জ্যানেটের চোখ পড়ল এলেনের দিকে। চিঠিটা পড়তে পড়তে এলেনের হাত দুটো কাঁপছে, চোখ দুটো স্থির হয়ে আছে চিঠির কাগজের উপর। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কি হলো এলেনের? ও কি আবার অসুস্থ হয়ে পড়ল? জ্যানেট ওর দিকে এগিয়ে ওকে ধরতে যেতেই এলেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মিসেস ফ্রাজার আর জ্যানেট দুজনে মিলে এলেনকে ধরাধরি করে একটা সোফায় এনে শুইয়ে দিল। ততক্ষণে ফাদার হোয়াইটল এলেনের হাত থেকে পড়ে যাওয়া চিঠিটা তুলে নিয়েছেন। জ্যানেট ফাদারের দিকে তাকিয়ে দেখল ফাদার আর মিস্টার ফ্রাজার দুজনে মিলে চিঠিটা পড়ছেন। ওনাদের দুজনের মুখই সাদা, ফ্যাকাশে, পাণ্ডুর। ফাদারের হাত কাঁপছে। ওনাদের আবার কি হলো? ফাদার ওনার কোটের পকেট থেকে একটা ছোট গোল্ডেন ক্রস বার করলেন। তারপর সেটা হাতে ধরে উনি জ্যানেটের দিকে চিঠিটা এগিয়ে দিলেন। চিঠিটা হাতে নিয়ে জ্যানেট দেখল চিঠির হাতের লেখাটার সাথে ও খুবই পরিচিত, কিন্তু এক মুহূর্তের জন্য ও মনে করতে পারল না ওটা কার হাতের লেখা। ও চিঠিটা পড়তে আরম্ভ করল। ডিয়ার এলেন আর রবি, প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা নিশ্চয়ই অনেকদিন ধরেই ভেবে চলেছ কেন তোমরা ডাকা সত্ত্বেও জ্যানেট তোমাদের ওখানে পৌঁছতে পারেনি। জ্যানেট একটু থমকে গেল। ও পৌঁছাতে পারেনি মানে? এবার ও বুঝতে পারল এই চিঠিটা ওর মায়ের লেখা। কিন্তু কি হলো ব্যাপারটা?
ও পৌঁছতে পারেনি মানে? জ্যানেট একবার ফাদার হোয়াইট লর্ড দিকে তাকালো, দেখলো উনি ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বার করছেন। একটা ছোট বই, একটা ছোট রূপোর কৌটো, একটা লম্বা রিবন আর একটা বড় পবিত্র ক্রস। বোধহয় এক্সরসিজমের জিনিসপত্র। যাই হোক, জ্যানেট আবার চিঠিটা পড়তে শুরু করলো। তোমাদের চিঠি পাওয়ার পর ও যে কি কি আনন্দ পেয়েছিল তা বোঝাতে পারবো না। যদিও চিঠিটা আমি একবারও দেখিনি, তোমাদের সাথে ছুটি কাটাবে বলে একেবারে আত্মহারা হয়েছিল। তোমরা তো জানো ওর চোখের সমস্যা এতটাই বেড়েছিল যে ও অন্ধকারে ভালো দেখতে পেত না। আমি ওকে অনেকবার বলেছিলাম, জানো, সকালে যাস, সন্ধ্যার আগে পৌঁছে যাবি, অন্ধকারে ড্রাইভ করিস না। কিন্তু মেয়েটা আমার একটা কথাও কানে নেয়নি। আর তারপর যা হওয়ার তাই হলো। যথারীতি ও রাস্তা হারিয়ে ফেলেছিল, আর তারপর অন্ধকারে দিক ভুল করে ওর গাড়িটা ইনভারনেসের প্রায় 50 মাইল পশ্চিমে একটা খাদে পড়ে যায়। পরের দিন পুলিশ ওর মৃতদেহ খুঁজে পায়। ওর ঘাড়টা নাকি ভেঙে গিয়েছিল, মাথার খুলি আর কিছুই অবশিষ্ট ছিল না। আমি জানি এই চিঠিটা আমার অনেক আগেই লেখা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো, আমি পারিনি। ও যে আমার একমাত্র মেয়ে। আমি সত্যি কৃতজ্ঞ থাকবো যদি তোমরাই ওর বাকি বন্ধুদের খবরটা জানিয়ে দাও। যাই হোক, তোমরা ভালো থেকো, আমার ভালোবাসা নিও। ইতি জেন কামাখ্যা। জ্যানেটের হাত থেকে চিঠিটা পড়ে গেল। ফাদার হোয়াইটল ততক্ষণে এক্সরসিজমের মন্ত্র পড়তে শুরু করেছেন। জ্যানেট শুনতে পেল ফাদার বলছেন, In the name of the Father, the Son, the Holy Ghost, God, whose nature is ever merciful and forgiving, accept our prayer that this servant of yours, bound by the fetters of sin, may be pardoned by your loving kindness. I command you, শেষ হলো আমাদের আজকের গল্প দুর্গের ডাক।